ক্লাস। দেখেন, বলছে অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার, কি কি। অর্থাৎ ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। Adjective qualify only nouns and pronouns. It specifies the quality, number, and size of noun or pronoun. Simply it describes noun or pronoun. অর্থাৎ বিষয়টা কি, আগে বোঝেন অ্যাডজেক্টিভটা কি, কার থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ এর একটা পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কথাটা বোঝেন, পার্টস অফ স্পিচ কি কি বলেছিলাম আমি। আমরা যখন ইংলিশে একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করি, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হলে মনোযোগ দিয়ে বুঝবেন, আমাদের শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ডের প্রয়োজন হয়। অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। কি বললাম, কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই যে একটা বাক্য তৈরি করতে গেলে ওয়ার্ড বা শব্দের প্রয়োজন হয়, প্রত্যেকটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দের একটা পার্টিকুলার নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ এর ভিতর থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ কয়টা? 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। নাউন, প্রোনাউন এবং ভার্ব, আবারও বলছি নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা হচ্ছে মেইন পার্টস অফ স্পিচ বা জিস্ট একটা বাক্যের। এই তিনটা না হলে একটা বাক্য তৈরি করা যায় না। নাউন, প্রোনাউন এবং ভার্ব। বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে, সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রিপোজিশন হোক, কনজাংশন হোক, এগুলো হচ্ছে মূলত বাড়তি অংশ। অর্থাৎ এই নাউন, প্রোনাউন আর ভার্বকে যে কোনো ভাবে এরা প্রভাবিত করে, মডিফাই করে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, বাড়িয়ে বলা। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। প্রেপোজিশনের কাজ হচ্ছে ওই নাউন প্রোনাউনকে নিয়েই কাজ করা, ওইটার আগে বসা। কনজাংশন আলাদা দুইটা ক্লজ সেন্টেন্সকে কানেক্ট করে বা জোড়া লাগায়। ইন্টারজেকশন এটা জাস্ট বাইরের একটা পার্ট, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো আমি নাউন সম্পর্কে আলোচনা করেছি ইন ডিটেলসে, প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছি গত ক্লাসে। আজ আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটাকে দেখব। এইগুলো শিখলে মূলত কি হয়, বোঝা যায় একটা সেন্টেন্স যখন গঠিত হয়, একটা সেন্টেন্স বা বাক্য যখন অর্গানাইজড হয়, সেটা কিভাবে হয়, একটা বাক্যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড থাকে, কিভাবে একটা সেন্টেন্স প্রফেশনালি লেখা যায়, কিভাবে ইংলিশে প্রফেশনালি কথা বলা যায়। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারলে, এটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে, পার্টস অফ স্পিচ ধরে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা যদি করা যায়, একটা সেন্টেন্স বা বাক্য পড়ে রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিংটা বের করা যায়, অ্যাকচুয়াল অর্থটা বের করা যায়। এই জন্য এটা আমাদেরকে শিখতে হবে। নামিরা ইজ আ বিউটিফুল গার্ল, এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই যে এই বাক্যের যে ওয়ার্ড গুলো, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। নামিরা এটা একটা নাউন, ইজ এটা একটা ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল এটাও একটা অ্যাডজেক্টিভ, গার্ল এটা একটা নাউন। তাহলে এই গার্ল এবং নামিরা দেখেন, সাবজেক্ট এবং অবজেক্টে মানে এক্সটেনশনে মূলত নাউন আছে। এটাকে মডিফাই করছে কি, গার্ল মেয়ে, কেমন মেয়ে, সুন্দরী মেয়ে, একটা সুন্দরী মেয়ে। অর্থাৎ এটাও অ্যাডজেক্টিভ, আমরা এ অ্যান্ড দি কে আর্টিকেল বলি, এটা আর্টিকেল ঠিক আছে, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর কিন্তু আর্টিকেল নামের কোনো ওয়ার্ড নেই, কোনো শব্দ নেই, কোনো ক্লাসিফিকেশন নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ হিসাবে এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ কি, অ্যাডজেক্টিভ কি করে, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়। তাহলে এ মানে কি, একটা সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। হি হ্যাজ 3 রেড পেন্স, তার 3টা লাল কলম আছে। পেন মানে কলম, এটা আমার নাউন। এটাকে মডিফাই করছে, এটার ঘাড়ের উপর বসছে কে, রেড শব্দটা, যে তার কলম আছে, তার লাল কলম আছে, তার লাল কলম আছে, তার 3টা লাল কলম আছে। সাফি ইজ ইল, সাফি অসুস্থ, সাফির অবস্থা কেমন, নাউনটার অবস্থা, কন্ডিশন কেমন, ইল। এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের ডিগ্রিটা এখন দেখা লাগবে না, আমরা ক্লাসিফিকেশনটা দেখবো। এইখানে দেখেন, অ্যাডজেক্টিভ হচ্ছে টোটাল 7 প্রকার। অ্যাডজেক্টিভ টোটাল কয় প্রকার? 7 প্রকার। যারা গতকাল
মানে গত পরশুদিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম প্রোনাউনের উপর, যারা প্রিভিয়াস ক্লাস করতে পারেননি একটু ধৈর্য ধরেন, আমি সবগুলো ক্লাসের রেকর্ড দিয়ে দিব আজকের এই ক্লাসটা কমপ্লিট হলে। এই পর্যন্ত যে কয়টা ক্লাস হয়েছে আমি পরপর রেকর্ড সাজিয়ে দিব ক্লাস নাম্বার দিয়ে, আপনারা সেটা দেখে নেবেন। তো দেখেন, প্রোনাউন 8 প্রকার ছিল, এখানে অ্যাজেক্টিভ কয়টা দেখেন, ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভ বা কোয়ালিটিভ অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভস অফ কোয়ালিটি, অ্যাজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভস, পজিটিভ অ্যাজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। অর্থাৎ এই যে অ্যাজেক্টিভের যে ক্লাসিফিকেশন গুলো দেখছেন, এটা আমাকে একটু বুঝতে হবে কেমন। কোয়ালিটিটা কি জানেন? হোয়াট কাইন্ডস অফ, হোয়াট সর্টস অফ, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল, ইন জেনারেলি অ্যাজেক্টিভ বলতে আমরা যেটা চিনি, যেমন এই যে সাফি ইজ ইল, সাফি অসুস্থ, তার কোয়ালিটিটা, কন্ডিশনটা কি, অসুস্থ, এটা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাজেক্টিভ। বা বলি না হি ইজ গুড, আই এম ব্যাড, এই যে গুড, ব্যাড, বিউটিফুল, নাইস, সানশাইন, অ্যাজ ইউজুয়াল অ্যাজেক্টিভ বলতে যেটাকে আমরা বুঝি বা চিনি, সেইটাই হচ্ছে মূলত ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভ বা কোয়ালিটিভ অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। নিউমেরিক অ্যাজেক্টিভটা কি? আমরা যদি একটু এই দিক থেকে দেখি, নাম্বারকে বোঝায়। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি। দেখেন, ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, ইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য কোয়ালিটি অফ নাউন অর প্রোনাউন্স। ইট ইজ অলসো used for the description of someone or something. He told me about a great moment in his life. তার জীবনের আহ, বিশাল ঘটনাটি, বিশাল মুহূর্তটি সে আমাকে বলেছিল। গ্রেট, মহান, বিশাল, ব্যাপক, বড়। শি ইজ লুকিং গুড, ইউ আর আ ব্যাড বয়। তাহলে গুড, ব্যাড, গ্রেট, দোজ আর ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভ। নাম্বারটা কেমন বা নিউমেরিক অ্যাজেক্টিভটা কি? 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, অর্থাৎ সংখ্যাকে ইন্ডিকেট করে। কার সংখ্যা? নাউনের সংখ্যা। অ্যাজেক্টিভ মানে কি? এমন কোন ওয়ার্ড যারা কোনো একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই বয় একটা নাউন, একটা কমন নেম, কমন নাউন, এটাকে মডিফাই করেছে ফার্স্ট শব্দটি, এটা একটা অ্যাজেক্টিভ। কিন্তু কোন অ্যাজেক্টিভ? নিউমেরিক অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ অফ নাম্বার। শি ক্যান ড্রিঙ্ক 2 কাপ অফ টি অ্যাট আ টাইম। সে একসাথে 2 কাপ চা খেতে পারে। এই কাপস অফ টি কে মডিফাই করছে টু শব্দটি। দ্য অনার অফ দ্য হাউস ডাজেন্ট রেন্ট দ্য রুম টু দ্য সিঙ্গেল। এই বাড়ির মালিক সিঙ্গেলদেরকে রুম ভাড়া দেয় না, তাহলে সিঙ্গেল। অর্থাৎ 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই যে ওয়ার্ডগুলো, এইগুলোই মূলত অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, এটা কি? নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে মূলত কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। সাম, অর্থাৎ এখানে কোনো সংখ্যা না, একটা অ্যামাউন্ট, পরিমাণকে ইন্ডিকেট করছে। সাম, enough, many, little, much, whole, sufficient, all, none, half, more, etc. It is used to express or indicate the quantity of a noun or pronoun or something. For example, I have enough money. আমার পর্যাপ্ত টাকা আছে। এই যে মানিকে মডিফাই করছে, মানিকে মডিফাই করছে অ্যানাপ শব্দটি, অর্থাৎ টাকার পরিমাণটা কত অ্যাকচুয়ালি কোনো নাম্বার দিয়ে বোঝাচ্ছে না। তো এই জন্য এটাকে বলছে কোয়ান্টিটি, একটা পরিমাণ। নাম্বারকে ইন্ডিকেট করে না, কোয়ান্টিটি। ঠিক আছে। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, সারা দেশ আজ খুশি। এই কান্ট্রিকে মডিফাই করছে হোল শব্দটি, মানিকে মডিফাই করছে অ্যানাপ শব্দটি। গিভ মি সাম পিনাটস, আমাকে কিছু বাদাম দাও, পিনাটকে মডিফাই করছে সাম শব্দটি। তাহলে আমাকে এক্সাম্পল গুলো জানতে হবে। সাম, enough, many, little, much, whole, sufficient, all, none, half, more. Those are adjective of quantity বা quantitative adjective. ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। দিস, দ্যাট, দোজ, দিস, দোজ আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ইউজ টু স্পেসিফাই দ্য নাউন অর প্রোনাউন। দিস বুক ইজ মাইন, দ্যাট ইজ হিজ রুম, দিস নোটস শুড বি ফলোড। হ্যাঁ, এইটা কি আমি গত ক্লাসে বলছিলাম, যারা প্রেপোজিশনের ক্লাস করছিলেন, যে এইগুলো মানে আমার অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের সঙ্গে প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের মিল রয়েছে এবং এক্সাম্পল গুলোও সেম।
আমি বুঝবো কিভাবে? এই দিস দ্যাট দোজ দিস যদি অন্য নাউনকে মডিফাই করে তাহলে এটা অ্যাজেক্টিভ, যদি না করে প্রোনাউন। দিস বুক ইজ মাইন, এই দিস এর পরে বুক আছে, তার মানে এই দিসটা অ্যাজেক্টিভ। বাট দ্যাট ইজ হিজ রুম, এটা তার রুম। এই হিজটা এখানে একটা অ্যাজেক্টিভ, এটাকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে, বাট এই দ্যাটটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এরপর আর কোনো নাউন নেই, ডিরেক্টলি ভার্ব আছে, ইজ আছে। দিস নোট শুড বি ফলোড, এই নোটটা হচ্ছে মূলত নাউন, বাট এর আগে দিস আছে, অর্থাৎ নাউনকে মডিফাই করছে এই দিসটা, একসাথে নাউন ফ্রেজ, বাট অ্যাজ এ পার্টস অফ স্পিচ এই দিসটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, এটাকে বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। বাট আমি যদি বলি দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি, দিস ইজ, দিসের পরে ইজ আছে, তাহলে ওই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি কিন্তু এটা গত ক্লাসে বলছিলাম, আজকে আর আমি বলবো না ডিটেলসে প্রোনাউন কি অ্যাজেক্টিভ কি। পজিটিভ অ্যাডজেক্টিভ, বাক্যের মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজিটিভ ব্যবহার করা হয়। আমরা অনেকেই এই ওয়ার্ডগুলোকে প্রোনাউন হিসাবে চিনি, মাই, হার, দেয়ার, আওয়ার, ইওর, বাট না, এগুলো অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন আছে, সেগুলো কি? মাইন, হার্স, দেয়ার্স, আওয়ার্স, এগুলোর পরে কখনো অন্য নাউন থাকে না, ডিরেক্টলি ফুল স্টপ বসে। পজিটিভ আর ইউজ টু শো দ্য পজিশন অর বিলঙ্গিংনেস ইন দ্য সেন্টেন্স। আই হ্যাভ সিন হার ক্যাট, আমি তার বিড়ালটিকে দেখেছিলাম, দেখেছি। এই ক্যাটকে মডিফাই করছে হার শব্দটি। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে, নাউনকে রিপ্লেস করে। নাউন কোথায় থাকে? সেন্টেন্স বা বাক্যের একদম শুরুতে, সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। কিন্তু আই হ্যাভ সিন হার ক্যাট, এখানে অ্যাজেক্টিভ কেন বলছে এটাকে? অ্যাজেক্টিভের কাজ হচ্ছে একটা নাউনের ঘাড়ের উপর বসা, একটা নাউনকে মডিফাই করা, একটা নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। তো দেয়ার হাউস ইজ ভেরি বিগ, দিস ইজ আওয়ার স্কুল পন্ড, তাহলে হার, দেয়ার, আওয়ার, এদের পরে অবশ্যই অবশ্যই একটা না একটা নাউন আছে। এই ওয়ার্ডগুলো একটা নাউনকে মডিফাই করছে, নাউনকে বিশেষায়িত করছে, নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, নাউনের মালিকানা বোঝাচ্ছে। তার মানে এগুলো অ্যাজেক্টিভ, নট প্রোনাউন। ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ কি? যে ওয়ার্ড, মানে ইন্ট্রোগেটিভ ওয়ার্ড অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যদি একটা নাউনকে মডিফাই করে, হু, হুইজ, হোয়াট, হুজ আর নোন অ্যাজ ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। ইট মডিফাইস নাউন আর প্রোনাউন অ্যান্ড ফর্ম আ কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট, এটা কোন ধরনের গাছ। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, সাবজেক্টকে মডিফাই করছে হুইচ শব্দটি, কাইন্ড অফ ট্রিকে মডিফাই করছে হোয়াট শব্দটি, হুজ রুম ইজ দিস, এটা কার রুম, রুমকে মডিফাই করছে হুজ শব্দটি, হুইচ ইজ ইয়োর রুম। দেখেন আমি যদি এরকম একটা শব্দ বলি, এই হুইসের পরে ইজ আছে, অর্থাৎ কোনো নাউন নেই। যদি দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা নাউন আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড একটা নাউনকে মডিফাই করছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। বাট যদি দেখেন ভার্ব আছে, তাহলে সেটা প্রোনাউন। এই হুইসটা কিন্তু ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আমার ইন্ট্রোগেটিভ, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ যেমন আছে, প্রোনাউনের ক্লাসিফিকেশনের ভিতর প্রোনাউনও আছে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, পজিটিভ প্রোনাউন আছে, বাট এক্সাম্পল গুলো একই, এই দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইস, হুস। কিন্তু বুঝবো কিভাবে? যদি দেখি এই ওয়ার্ডগুলো অন্য একটা নাউনকে মডিফাই করছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ, যদি না করে তাহলে সেটা প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, যেমন ইজ, এনি, এভরি, আইদার, নেইদার, এক্সেট্রা। অর্থাৎ যারা ডিস্ট্রিবিউট করে, ইন্ডিভিজুয়াল পার্সনকে ইন্ডিকেট করে। ইট ইজ ইউজ টু ডিসক্রাইব আ স্পেসিফিক মেম্বার আউট অফ আ গ্রুপ। এনি অফ ইউ ক্যান ইট দ্য আপেল, আপনাদের মধ্যে যে কেউ আপেলটা খেতে পারেন। ইচ অফ দ্য স্টুডেন্টস উইল গেট মানি, এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর আ জব। দেখেন ইউ, দ্য স্টুডেন্টস, ম্যান, এইগুলো হচ্ছে মেইন নাউন এই বাক্যের। নাউন মানে হেডওয়ার্ড বা প্রোনাউন, ইউ, দ্য স্টুডেন্টস আর ম্যান, এগুলোকে প্রি মডিফাই করছে কে? এনি, এনি অফ, ইজ অফ, এভরি। হ্যাঁ, তার মানে এই এনি, ইজ, এভরি, এইগুলো মূলত এখানে অ্যাডজেক্টিভ, কারণ এনি মডিফাই করছে ইউ কে, ইজ মডিফাই করছে স্টুডেন্টস কে, এভরি মডিফাই করছে ম্যান কে। তাহলে এইগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করে দেওয়া, বিভক্ত হওয়া, ইন্ডিভিজুয়াল পার্সনকে ইন্ডিকেট করা বোঝায়। তাহলে এগুলো জাস্ট একটু জেনে রাখবেন, একটু দেখে রাখবেন, আর কিছু না বেশি। মানে এক্সাজারেট করার এখানে কোনো কিছুই নেই, সিম্পলি যদি পড়তে পারেন তো ভালো, না পারলেও সমস্যা নেই। জাস্ট বিষয়টা জেনে রাখেন, এগুলো অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করা। গ্রামার যারা শিখতে চান না, জাস্ট এখান থেকে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা নিয়ে আসার চেষ্টা করেন। জাস্ট বড় করে একটা হেডলাইন দেন একটা খাতায়, অ্যাজেক্টিভ, দেন প্রত্যেকটা
ক্লাসিফিকেশনের যে এক্সাম্পল গুলো আছে, এই যে মাই, হার, দেয়ার, আওয়ার, ইওর, ইজ, এভরি, এনি, আইদার, নেইদার, হু, হুইজ, হুজ, এই যে ওয়ার্ড গুলো আপনারা দেখছেন, হ্যাঁ, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলোকে একটা জায়গায় একসাথে লেখেন প্রত্যেকটা ওয়ার্ডকে, যেটার অর্থ জানেন না বাংলা অর্থটা সেটা লেখেন। তারপর আপনি মনে রাখেন এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজেক্টিভ, মোস্ট ইউজফুল ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া, বাড়িয়ে বলা। নাউন প্রোনাউন কোথায় থাকে? একটা বাক্যের একদম শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে। এই শুরুতে আর শেষে যে নাউন বা প্রোনাউন থাকে, তাকে মডিফাই করার জন্যই মূলত এই অ্যাজেক্টিভ গুলো ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ সেই নাউন বা প্রোনাউনের আগে বসবে তাহলে অ্যাজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে এটার প্লেস বা অবস্থান, চেহারা, ফাংশন। এখানে আরো অনেক কিছু আছে, বাট এত কিছু আপনাদের নেওয়ার দরকার নেই, জাস্ট যতটুকু বললাম এটা আপনারা একটু বুঝে রাখেন। অ্যাডজেক্টিভের কাজটা কি? নাউন প্রোনাউনকে মডিফাই করা, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। এরপর দেখেন, আমি একটু সামনের দিকে যাব, একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হবে, না হলে আপনি বুঝবেন না। অ্যাডভার্বটা কি দেখেন। অ্যাডভার্ব হচ্ছে একটি পার্টস অফ স্পিচ, যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। An adverb is a word that describes a verb, adjective, or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, etc. It answers questions like when, where, how, in what way, and to what extent. দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এই মেয়েটা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলে। তাহলে দেখেন, সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। দেখেন, গার্লটা হচ্ছে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড। এর আগে যেটা আছে দ্য গার্ল, একসাথে এটাকে বলে নাউন ফ্রেজ। দা শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। স্পিক্সটা কি? এটা ভার্ব। এরপর দেখেন, ইংলিশটা কি? লাস্টে যে ইংলিশ, এটা কিন্তু একটা নাউন। ইনটা কি? প্রেপোজিশন। এখন দ্য গার্ল স্পিক্স ইন ইংলিশ, এতটুকুর বাংলা অর্থ হচ্ছে মেয়েটা ইংরেজিতে কথা বলে। এবার বলছে দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, অর্থাৎ মেয়েটা ইংরেজিতে কথা বলে, ঠিক আছে, বাট কথা কিভাবে বলে, কথা বলার ওয়েটা কি, ম্যানারটা কি, বিহেভিয়ারটা কি, ধরনটা কি? ফ্লুয়েন্টলি, অর্থাৎ সাবলীল ভাবে। তাহলে ওই ফ্লুয়েন্টলি কথাটা কি কোনো গার্লকে মডিফাই করছে? না, ওই বলাটাকে মডিফাই করছে। ভার্বটাকে স্পিক মানে মেয়েটা বলে, এবার বলার ধরনটা কেমন? সাবলীল। বলার ধরনটা কেমন? সাবলীল। মেয়েটা কেমন সেটা বলছে না কিন্তু, মেয়ে কোন রঙের জামা পরছে, কোন কালার, কয়টা, এগুলো না। অর্থাৎ বোঝেন কিন্তু, কম্পেয়ার করেন। অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করা, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। দ্য টি ইজ ভেরি হোয়াট। হ্যাঁ, টি চাটা খুব গরম। দ্য টি ইজ হোয়াট, এই হোয়াটকে মডিফাই করছে ভেরি শব্দটা, এটা একটা অ্যাডভার্ব। দ্য বয় ইজ রানিং সো ফাস্ট, দেখেন দ্য বয় ইজ রানিং, ছেলেটা দৌড়াচ্ছে। এবার ওই ছেলেটা দৌড়ানোর ধরনটা কেমন? দ্রুত। সো ফাস্ট, খুব দ্রুত। অর্থাৎ সো ফাস্ট শব্দটা কি বয়কে মডিফাই করছে? না, দৌড়ানোটাকে, রানিংটাকে, রানিং এর বিহেভিয়ারটা কেমন? সো ফাস্ট। সেটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের প্রকারভেদ দেখেন। অ্যাডভার্ব ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ, যেমন, যেগুলো বেশি জানতে হয় মনে রাখেন, টাইম, প্লেস আর ম্যানার, এই তিনটা ভালোভাবে জানলে হয়। তো এখানে অ্যাডভার্বের কি কি ভাগ আছে? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বা ডিউরেশন, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অ্যাডভার্ব। টাইমটা কি দেখেন, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময় ঘটেছে তা বর্ণনা করে বা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। একটি সেন্টেন্সের শুরুতে অথবা শেষে এটা ব্যবহৃত হয়। An adverb which tells us when something is done is called adverb of time. It can be used at the beginning or the end of a sentence. Adverbs of time: yesterday, today, afterwards, always, immediately, last month, now, soon, etc. common. অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম মূলত কি করে?
একটা সময়কে ইন্ডিকেট করে। আই উইল গো টু দ্য ভার্সিটি টুডে, আমি আজ ভার্সিটিতে যাব। আই উইল গো টু দ্য ভার্সিটি টুডে, কখন? আজ। এই টুডে শব্দটা অ্যাডভার্ব অফ ম্যানার। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, এই যে বলো, কখন? সর্বদা। আই শুড গো দ্যার ইমিডিয়েটলি, তাহলে এইগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ টাইম, শুরুতে বসে অথবা শেষে বসে। মূলত অ্যাডভার্ব কি? যেটা ভার্বকে বাড়িয়ে বলে, ভার্বকে মডিফাই করে। কিন্তু একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, প্রিপজিশনকে, ইভেন হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশনকে মডিফাই করে না। নাউন এবং প্রোনাউন সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় না। নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ। অ্যাডভার্বের কাজ হচ্ছে মূলত ভার্বকে মডিফাই করা, ভার্ব সম্পর্কে অর্থ দেওয়া। কিন্তু একটা অ্যাডভার্ব প্রিপজিশন বা একটা অন্য একটা অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব অফ প্লেস, সেগুলো আমি দেখাবো। আগে এখানে যেটা দেখাচ্ছে এটা দেখেন। যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা ভার্বের পর ডিরেক্ট অবজেক্ট হিসাবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। An adverb which tells us where something is done or happened is called adverb of place. It can be used after the verb as a direct object or at the beginning of a sentence. Adverbs of place here, above, below, under, upstairs, there, over there, etc. I'll go upstairs to see her. I like to have my lunch here. They are sitting under the tree. তাহলে এইগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ প্লেস। আমি যাব কোথায়? উপরের তলা। I'll go upstairs. I like to have lunch here. কোথায়? এখানে। Under the tree. কোথায়? Under the tree. এগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করে। ম্যানারটা কি? কোনো কাজ কিভাবে হয় বা হচ্ছে সেটা উল্লেখ করে। An adverb which tells us how something is done, অর্থাৎ most of these adverbs have ly and its ends as quickly, slowly, happily, badly, etc. Fast, hard, well are also adverb of manner. দেখেন, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যাকে বলে, ব্যাডলি অ্যাফেক্টেড আওয়ার ইকোনমি, কিভাবে? খারাপ ভাবে। দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট আ প্রমোশন। আই ট্রাই টু সিং ওয়েল ইন দ্য প্রোগ্রাম। বিষয়টা কি জানেন? অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার রিলেটেড যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো মূলত এলয় থাকে। এখানে একটা সূত্র আছে, একটা রুলস কাজ করে। সেটা হচ্ছে যদি নাউনের সাথে এলয় হয় তাহলে অ্যাজেক্টিভ হয়। যেমন মনে করেন ফ্রেন্ড, এই ফ্রেন্ড শব্দটা কি? একটা নাউন না? বন্ধু একটা নাউন। আমি যদি বলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুবই বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ, এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। কিন্তু অ্যাজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। কি বললাম? নাউনের সাথে এলয় হলে অ্যাজেক্টিভ হয়, আর অ্যাজেক্টিভের সাথে এলয় হলে অ্যাডভার্ব হয়। যেমন বিউটিফুল, এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। শি ইজ বিউটিফুল, অ্যাজেক্টিভ। কিন্তু যদি বিউটিফুলি, এটা অ্যাডভার্ব। সুন্দরভাবে, স্লো, অ্যাজেক্টিভ। স্লোলি, অ্যাডভার্ব। নাইস, অ্যাজেক্টিভ। নাইসলি, অ্যাডভার্ব। হ্যাপি, অ্যাজেক্টিভ। হ্যাপিলি, অ্যাডভার্ব। ব্যাড, অ্যাজেক্টিভ। ব্যাডলি, অ্যাডভার্ব। কেয়ারফুল, কেয়ারফুলি, অ্যাডভার্ব। সো এইভাবে এই ম্যানার গুলো মূলত এলয় যুক্ত হয়। বাট কিছু ব্যতিক্রম আছে, যেমন ফাস্ট, হার্ড, ওয়েল, এই ওয়ার্ড গুলো অ্যাডভার্ব অফ ম্যানার, বাট এতে এখানে এলয় থাকে না। এই হচ্ছে মূলত কিছুটা ব্যতিক্রমের। এরপর দেখেন অ্যাডভার্ব অফ ডিগ্রি বা ফ্রিকোয়েন্সি, এটা এটা লাগবে না। এই ফ্রিকোয়েন্সির পরিবর্তে অ্যাডভার্ব অফ রিজনটা জানতে হয়। হাউ অফেন, কতবার ঘটে, এরকম বোঝায়। আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে একটা বিষয় একটু বলে দিই, এটা আপনাদের মনে আছে কিনা। আপনারা যখন আমার ফ্রি ক্লাস করছিলেন, আমি আপনাদের একটা বিষয় বলছিলাম যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিভাবে অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো ছোট ছোট ইংরেজি বাক্যকে অনেক বড় বাক্যে পরিণত করা যায়। এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি। যারা রাইটিং এ দুর্বল, যারা স্পিকিং এ দুর্বল, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, একটা সেন্টেন্সকে বড় করতে পারেন না, লং করতে পারেন না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন না, তাদের এটা বুঝতে হবে।
একটা ব্ল্যাঙ্ক পেজে আমি আসলাম। এখানে একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। আমি একটা হেডলাইন দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি, যেহেতু এই ক্লাসটাতে সবাই ছিলেন না, আমি আবার দেখাচ্ছি আপনাদের এই জায়গাটা একটু। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্স সেন্টেন্সেস ফ্রম শর্ট, this is what short sentences। কিভাবে আমরা যে কোনো ছোট ইংরেজি বাক্য থেকে বড় বাক্যগুলো তৈরি করতে পারি। এর জন্য আমাদের 5টি স্টেপ ফলো করতে হয়, এবং এই স্টেপগুলো ফলো করতে হয় এইমাত্র যেটা দেখালাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটার ব্যবহার করে, এটার সাহায্য নিয়ে। কেমন সেটা? আমাকে 5টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, উই নিড আ সাবজেক্ট। আমাদের কিসের দরকার? উই নিড আ সাবজেক্ট, আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2, উই নিড আ ভার্ব। উই নিড আ ভার্ব, আমাদের একটা ভার্বের প্রয়োজন। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3, দেখেন সাবজেক্ট আর ভার্ব একটা বাক্যে মাস্ট প্রয়োজন হয়, এটা ছাড়া বাক্য হয় না। অর্থাৎ সাবজেক্ট মানে কি? দেখেন একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, এটা একটা সার্কেলের ভিতর থাকে। আমি করব, না হলে আপনি করবেন। So, একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা সরি শি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। মূলত এই ওয়ার্ডগুলোই একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। এরপরে ভার্ব বসবে। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং, কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, এটাকে ভার্ব বলে। যেমন ডু মানে করা, হ্যাঁ, এটা আমাদের একটা ভার্ব না? স্পিক মানে বলা, রাইট মানে লেখা, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, এগুলো তো আমাদের সবই ভার্ব, তাই না? ইট মানে খাওয়া, গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, অর্থাৎ যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়, সেটাকে আমরা ভার্ব বলি। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমাকে মেইনলি অবজেক্ট নিয়ে আসতে হয়। মোস্ট অফ দ্য টাইম এটা বসে। অবজেক্টের জন্য কি করতে হবে জানেন? ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করতে হবে। আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম, উইথ হোয়াট অ্যান্ড হুম। ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করতে হবে ফর গেটিং অবজেক্ট, অবজেক্ট পাওয়ার জন্য। কি করতে হবে বললাম, আবারও বলছি, ভার্বকে কোশ্চেন করতে হবে হোয়াট এবং হুম দিয়ে, ফর গেটিং অবজেক্ট। এরপর হচ্ছে স্টেপ নাম্বার 4। এখানে আমার মূলত কি করতে হবে? এগেইন ask the question to the verb with how, where, when and why। এই WH ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। তাহলে বড় সেন্টেন্স তৈরি করা যায়, একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। স্টেপ নাম্বার 5, প্রোভাইড দ্য অ্যান্সার। এই যে 5টি স্টেপ আমি লিখলাম, এটা ফলো করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। ইট ইজ পসিবল টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন ইন আ পার্টিকুলার সেন্টেন্স। কেমন সেটা? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। ইউ হ্যাভ টু টেক ইট, আপনাকে এটা নিতে হবে। আহ আই একটা সাবজেক্ট আমি নিলাম, ইট একটা ভার্ব আমি নিলাম, এই দুটো ওয়ার্ডের মানে কি? আমি খাই। এবার আপনার অবজেক্ট লাগবে। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে ভার্বকে প্রশ্ন করেন হোয়াট এবং হুম দিয়ে। তাহলে আমি কি খাই বা কাকে খাই? So, আমি কি খাই? আই ইট রাইস, আমি ভাত খাই। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা সারা জীবন এইটুকু সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত।
যে আমি ভাত খাই, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, এইভাবে আমরা প্র্যাকটিস করি। আমি যদি বলি উই, একটা ভার্ব নিলাম প্লে, অবজেক্ট নিলাম ফুটবল, আমরা ফুটবল খেলি, আমরা সারা জীবন এইটুকু সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। হি ড্রাইভস, এরপরে আর করতে পারি না, আর বড় করতে পারি না, একটা সেন্টেন্সকে লং করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিতে পারি না। এটা খুব সহজে নেওয়া যায়। কিভাবে? যদি আপনি ভার্বকে ডাবল ইউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারেন। কোন ডাবল ইউএইচ ওয়ার্ড? হাউ, ওয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই। এটা দিয়ে কোশ্চেন করলে কি হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। এই ফ্রেজ বসিয়ে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এবার আমি যদি বলি ওয়ার ডু আই ইট রাইস, তাহলে আই ইট রাইস, সরি, হাউ ডু আই ইট রাইস, প্রথমে হাউ দিয়ে কোশ্চেন করেন। আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই। দেখেন এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো যখন বসাবেন, এটা বসানোর একটা সার্টেন অর্ডার মেনটেন করে বসাতে হবে। অর্থাৎ আগে হাউ দিয়ে কোশ্চেন করবেন, যাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর হোয়ার, তারপর হোয়েন, তারপর হোয়াই। এই সিকোয়েন্সটা মেনটেন করলে এটা গ্রামাটিক্যালি কারেক্ট থাকে। সো আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব স্লোলি, খুব ধীরে সুস্থে ভাত খাই। হোয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান? অ্যাট হোম, বাড়িতে খাই, বা অ্যাট মাই রুম, আমার রুমে ভাত খাই। এভাবে আপনি বলতে পারেন, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করে। আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট হোম, ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি কখন ভাত খান? তাহলে জাস্ট কাকে কোশ্চেন করছি? ভার্বকে। ভার্ব কোনটা? ওই ইট। আমি দিনে 3 বার ভাত খাই, আই ক্যান সে টাইমস, 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই। এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম, হয় হ্যাভ অফ ওয়েন, অর্থাৎ কখন দ্বারা ঘটে। এবার কেন আপনি ভাত খান? ওয়াই ডু ইউ ইট রাইস, খাওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি? এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করতে হবে, এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। এই দেখেন, টু গেট, গেট মানে কি? পাওয়া। টু গেট, আমি এই জন্য ভাত খাই, কি জন্য? টু গেট এনার্জি, এনার্জি পেতে, টু গেট এনার্জি ইন মাই বডি, আমার শরীরে আমি শক্তি পাওয়ার জন্য, শক্তি জোগানোর জন্য আমি ভাত খাই। তাহলে আমার বাক্যটা ছিল রাইস পর্যন্ত, সেইখান থেকে বডি পর্যন্ত আনলাম, একটা সিম্পল সেন্টেন্সের ভিতর কতগুলো ইনফরমেশন অ্যাড করলাম, সেন্টেন্সটাকে কত বড় করলাম। কিভাবে করলাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, ভার্বকে ডাব্লিউএইচ অর্ডারে কোশ্চেন করে। ভেরি স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার, 3 times a day, adverb of time, at home, adverb of place, to get energy in my body, adverb of reason, হয় হ্যাপেন, কেন ঘটে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হাউ ডু উই প্লে ফুটবল, আমি বলতে পারি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই এই যে বললাম না, অ্যাডভার্ব অফ ম্যানার শব্দগুলো এলয় যুক্ত থাকে। আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি, খেলার মাঠে মারামারি করি না, খারাপ বিহেভিয়ার করি না। এখানে হাউ দ্বারা কোশ্চেন করা মানে কি? হাউ ডু ইউ প্লে ফুটবল, আপনি কিভাবে ফুটবল খেলেন? ফুটবল খেলার ওয়েটা কি, ধরনটা কি? সো উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আপনি যে পলাইটলি খেলেন, কোথায় খেলেন? অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে ভেরি পলাইটলি মাঠে ফুটবল খেলেন, আপনি কখন ফুটবল খেলেন? আমরা বিকালবেলা ফুটবল খেলি, ইন দ্য আফটারনুন। জাস্ট এগুলো হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মানে বোঝেন তো, একগুচ্ছ ওয়ার্ড, এখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার জানতে হবে, আমি আপনাদের সেটা শেখাই দেবো। প্রেপোজিশনের উপর ডিটেইলস ক্লাস আছে এই পেইড কোর্সে, দেখলে আপনাদের এটা কাভার হয়ে যাবে। তো কি বললাম দেখেন, উই প্লে ফুটবল, এই প্লেটা এখানে মেইন ভার্ব। ভেরি পলাইটলি, এই ভেরি পলাইটলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কি কি বললাম? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। এরপর কি? আপনি কেন ফুটবল খেলেন? হোয়াই ডু ইউ প্লে ফুটবল, খেলার পিছনে আপনার কারণটা কি বা রিজনটা কি? সো উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। আর টু ডু, ডু মানে কি করা, তাহলে টু ডু মানে করতে। এই টু প্লাস বি অন এর পরিবর্তে আপনি কিন্তু ফর প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, টু এর পর ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়, এটাকে ইনফিনিটিভ বলা হয়। টু প্লাস বি অন, টু গেট। কিন্তু টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব বসান, ভার্ব রিলেটেড ওয়ার্ড বসান, তার সাথে আইএনজি ইউজ করতে হয়। অর্থাৎ টু ডু না বলে আপনি যদি বলেন ফর ডুইং, তাহলে ফর ডুইং একই অর্থ দেয়। টু ডু প্লাস ফর প্লাস ভার্বের সাথে আইএনজি একই অর্থ, ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ।
তাহলে এখানে আমার বাক্যটা কতটুকু ছিল? ওই ফুটবল পর্যন্ত। কিভাবে বড় করলাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা ভদ্রতার সাথে মাঠে ফুটবল খেলি বিকালবেলা শারীরিক ব্যায়াম করার জন্য, শরীরটাকে ফিট রাখার জন্য। টু ফিট আওয়ার বডি। ইউ ক্যান অলসো সে দ্যাট। হ্যাঁ, হি ড্রাইভস আ কার। সে একটা গাড়ি চালায়। এবার এটাকে প্রশ্ন করেন, হাউ ডাজ হি ড্রাইভ আ কার? শি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি। কেয়ারফুলি। সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়। কোথায় গাড়ি চালায়? অন দ্য বিজি রোড। সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। কখন গাড়ি চালায়? ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে কেন গাড়ি চালায়? টু আর্ন। আর্ন মানে উপার্জন করতে, অথবা ফর আর্নিং উপার্জন করার জন্য। কি মানে টাকা উপার্জন করার জন্য সে প্রতিদিন সন্ধ্যা বেলায় সতর্কতার সাথে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। আমার সেন্টেন্সটা কতটুকু ছিল? কার পর্যন্ত। এখান থেকে একটা সেন্টেন্সকে বড় করছি, লং করছি, একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসছি। কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। এই ভেরি কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য বিজি রোড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টু ডু, টু আর্ন অর ফর আর্নিং মানি, এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। এটা তো আমি এইমাত্র লিখলাম। আমি আপনাদের এইটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই পাঠিয়ে দিচ্ছি, না হলে আমার পরে মনে থাকে না। আমি পাঠিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা নতুন 5টা সাবজেক্ট নিয়ে, 5টা ভার্ব নিয়ে, এইভাবে ভার্বকে কোশ্চেন করে করে সেন্টেন্স বড় করার চেষ্টা করবেন। এটা থাকবে আপনাদের নেক্সট ডে, অর্থাৎ পরবর্তী দিনের হোমওয়ার্ক। আমি এই পর্যন্ত যা যা করালাম বা দেখালাম, এটা আমি পাঠিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে। আপনারা নিজেরা এটা একটু করবেন। আগে এইটাকে আমি বোঝাতে পারলাম আপনাদের। এই হোমওয়ার্কটা আপনাদের একটু করতে হবে, আমাকে দেখাতে হবে, সাবমিট করতে হবে। নতুন 5টা সাবজেক্ট নেবেন, যে কোনো 5টা ভার্ব বসাবেন। এরপর সেই ভার্বটাকে আপনি কোশ্চেন করবেন ডাবল ওয়ার্ড দিয়ে। পারা যাবে বলেন তো? জি স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই পারবো। এটা জি যদি স্যার। আমরা করতে পারি, এটা কিন্তু ফ্রি জি হ্যান্ড স্যার। রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা ওয়ে। ক্রিয়েটিভ রাইটিং ডেভেলপ করার মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা ওয়ে হচ্ছে এটা। কোনটা? হাউ টু মেক লং সেন্টেন্স, হাউ টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন ইন আ পার্টিকুলার সেন্টেন্স। এইটাকেই আমরা আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিংয়েও কাজে লাগাতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, যদি এটা আমরা চর্চা করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি। আমরা স্পিকিং করতে গেলে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, একটা বাক্যকে বড় করতে পারি না, আমার মন থেকে যেটা বলতে ইচ্ছা হয় সেটা বলতে পারি না। সেটা সম্ভব হবে যদি আপনি এই জায়গাটা কাভার করতে পারেন, এই যেটা আমি এখন আপনাদেরকে দেখালাম। ইউ হ্যাভ টু কমপ্লিট ইট, ইউ হ্যাভ টু কাভার ইট। ফার্স্ট অফ অল, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, you need a subject, then verb. Then for making long sentence, you have to ask the question firstly with what and whom. For getting object, after getting object, how to add extra information in your particular sentence. Again, you have to ask the question with how, where, when, and why. When will you ask the question to the verb with this WH word, you will get some adverbial phrase. And by putting adverbial phrase, maintaining correct order, you can be able to make long English sentences from short sentence. You can be able to add extra information in a particular English sentence. Have you understood what I have said? বুঝতে পারছেন? আমি বোঝাতে পারলাম? এটা আপনাদের একটু ইয়েস স্যার। Yes, sir. করতে হবে। কিভাবে স্যার। আমরা শর্ট সেন্টেন্স থেকে লং সেন্টেন্স তৈরি করতে পারি, একটা সেন্টেন্সের ভিতর, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি। আমরা কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিক্যাল জায়গাটাতে মুভ করছি। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে হবে। তাহলে আপনি ভাষাটাকে প্রফেশনালি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এই যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এটার পিডিএফ ফাইল দেখলে দেখেন, এখানে আমি প্রায় 25টা পেজের পিডিএফ আছে অ্যাডজেক্টিভের। এখানে অ্যাডভার্বের পিডিএফ আছে 24টা পেজের। আপনার এটা আমি বেশি করে রেখেছি এই জন্য, যারা গ্রামার শিখতে চান, গ্রামার ডিটেলসে ডেভেলপ করতে চান, তারা এটা পড়বেন। এটা এটা গ্রামার ইন ডিটেলসে দেওয়া এখানে। কিন্তু আমি আপনাদের মেইনলি ফার্স্টে
ফোকাস করছি স্পোকেনের উপর, ইংলিশে যাতে কমিউনিকেশন করতে পারেন, কনভারসেশন করতে পারেন, ফ্রিলি যাতে ইংলিশে আপনি কথা বলতে পারেন। আপনাদের এই যে শখ, এই যে ড্রিম, এই যে হবি, যে আই উইল স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ইংলিশে ফ্লুয়েন্টলি স্পন্টেনিয়াসলি কথা বলবো, আমি আগে এই জায়গাটাকে ডেভেলপ করাতে চাই। এইটা পেরে গেলে, এটার উপর একটা কনফিডেন্ট এসে গেলে, দেন আমি অ্যাডভান্স গ্রামার বা আদার্স বিষয় নিয়ে পড়াবো। বাট এখন আমি এই যতটুকু ক্লাস নিচ্ছি, যতটুকু ক্লাসে দেখাচ্ছি, এতটুকুই করবেন, এর বেশি করতে যাবেন না। আর যদি কেউ মনে করেন আমি ডিটেলসে গ্রামার শিখতে চাই, আমার হাতে সময় আছে, আমার আর কোনো কাজ নেই, ইংলিশ শেখা লাগবে ভালোভাবে, গ্রামার দেখা লাগবে, তারা আমি তো পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, তারা এটা ডিটেলসে পড়েন। আরেকটা কথা, আমি এখন আপনাদের ওই স্পোকেন রুলস যেটা দিয়েছিলাম এইটার হোমওয়ার্ক দিব, এটা একটু করতে হবে আপনাদের। ফার্স্ট যে ইয়েটা ছিল, পিডিএফটা ছিল, সেখানে 1 থেকে 8 পর্যন্ত ছিল, এবং সেকেন্ড পিডিএফ এইটা এই স্পোকেন রুলসের 9 থেকে 16 পর্যন্ত আছে হয়তো এটাতে। এটা আমার বইয়ের, আমার লেখা যে বইটা, আমার বইয়ের 30 বা 31 নাম্বার চ্যাপ্টার এটা পাবেন। আর বলে রাখি আমি, আজকের এই ক্লাসটা, আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি, এটা তো এখনো শেষ হয়নি। এই ক্লাসটি কমপ্লিট করার পর আগামীকাল থেকে যে ক্লাসগুলো হবে, আগামী ক্লাস থেকে প্রেপোজিশনের উপর ক্লাস হবে, যতগুলো ক্লাস নিব সবগুলো ক্লাসই আমার এই বইটা মেনটেন করে আমি নিব। আমার এই যে বইটা, এটা আপনারা যারা অর্ডার করেছেন, যারা কিনেছেন, অনেক ভালো, আপনারা কাছে রাখবেন, এটাকে মেনটেন করেই রেগুলার ক্লাসগুলো করবেন। আমি আপনাদের বলে রাখি, দেখেন এই বইয়ের যে ইন্ডেক্সটা আছে, এটা মূলত স্পোকেন ইংলিশের উপর তৈরি করা, মেইনলি স্পিকিংটাকে বেস করে করা হলে এখানে গ্রামার, রাইটিং সবকিছুই আপনি পাবেন। বাট এই যে ক্লাসগুলো আমি এখন দেখাচ্ছি, এই যে যেটা ডিটেলস গ্রামার মানে পার্টস অফ স্পিচের যে ফাংশন, এটা নেই, কিন্তু এখানে প্রেপোজিশন থেকে আমি রেখেছি। এর কারণ হচ্ছে প্রেপোজিশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, স্পিকিং বা রাইটিং এটা দরকার। দেখেন এই যে চ্যাপ্টার 6 পার্টস অফ স্পিচ, এটা আমি কম্বাইন মানে একসাথে আলোচনা করেছিলাম বইটাতে শর্ট করে। এরপর অর্থাৎ আগামী ক্লাস থেকে এই যে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন দেখছেন, আগামী ক্লাস থেকে যতগুলো ক্লাস হবে, তারপর ভার্বের উপর ক্লাস নিব, এরপর আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব, স্পোকেনের ভিতর মুভ করব। চ্যাপ্টার 9 অর্থাৎ ক্লাস 9 থেকে বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1, পার্ট 2, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, কনসেপ্ট অ্যাবাউট মডাল ভার্ব। অর্থাৎ এরপর থেকে, অর্থাৎ নেক্সট ক্লাস থেকে যতগুলো ক্লাস হবে সবই আমার এই বইটা থেকে আমি নিব। যদি কেউ মনে করেন আমার একটা হার্ড কপি বই দরকার ইফেক্টিভ লার্নিং এর জন্য, কারণ আমি, আমার ক্লাস আপনারা করছেন, লাইভ ক্লাস করছেন, আমার পেইড কোর্সে ভর্তি হয়েছেন, আমার লেখা বই, এটা যদি একটা বই আপনার কাছে থাকে, এই শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি আবারও বলে রাখছি, আমি তো ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি, এটা তো ইন্ডিভিজুয়াল ফাইল, কিন্তু একটা হার্ড কপি বই থাকলে একদম এক জায়গায় গোছানো পদ্ধতিতে আপনি সবকিছু পড়বেন, লাইভ ক্লাস করবেন, বইটা থাকবে আপনার কাছে সাপোর্ট হিসাবে, পড়বেন, এটা অনেক বেশি ইফেক্টিভ হবে, এবং এই বইটা আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। কোর্স কত দিনের? 3 মাস, 4 মাস, 5 মাস দরকার হলে আপনি ক্লাস করলেন না শিখতে পারলে, তারপর তো শেষ। কিন্তু এই বই একবার রাখলে এটা সারা জীবন আপনার সঙ্গী হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারবেন এই একটা বই থেকে। এটা যদি কেউ এখন অর্ডার করতে চান, আগামীকাল অনেকগুলো বই যাবে, কারণ অনেক অর্ডার পেন্ডিং এ আছে, আমি এই কয়দিনে পাঠাতে পারিনি ব্যস্ততার কারণে। আগামীকাল অনেকগুলো বই যাবে, আমার ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করবেন, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পার্সোনাল নাম্বারে নাম, ঠিকানা, নাম্বার দিয়ে পাঠাবেন, আমি পাঠিয়ে দিব। এটার প্রাইস হচ্ছে 500 টাকা, এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির করে করা। এটা 500 টাকা, এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 120 টাকা, টোটাল 620 টাকায় ক্যাশ অন ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন। আপনি আজকে অর্ডার করলে আগামী পরশুদিন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। আগে টাকা দিতে হবে না, বই হাতে পেয়ে টাকা দিতে পারবেন। তো যারা পারেন বইটা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, যদি টাকা পয়সার সমস্যা না থাকে। এটা আপনাদের ভালোর জন্যই বলছি। এই বই থেকে কোনো টাকা পয়সা, কোনো লাভের টাকা আমি নেই না। এটা স্পিক ইংলিশ উইথ, দেখেন এখানে লেখা আছে সোনামুখ, এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন। এখানে আমি এই বইয়ের টাকাটা ডোনেট করি, এখানে দারিদ্র ছেলেমেয়েদের পড়ালেখার জন্য এই বইটা তাদের উদ্দেশ্য করে আমি তৈরি করেছি। এই বইয়ের সমস্ত টাকা সেখানে ব্যয় হয়। যারা বইটা নিয়েছেন, বইয়ের শেষের দিকে দেখবেন এগুলোর ইয়ে আছে, ডকুমেন্ট সবকিছু দেওয়া আছে। এটা এটা আমি নেই না, এটা ওই সোনামুখ পরিবারের শিক্ষার্থীদের কল্যাণে আমি ব্যয় করি।
একটা সোশ্যাল অর্গানাইজেশন। তো এটা আমার লেখা বই, এখানে এর ভিতরে আপনি গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সবকিছু পাবেন। এই যে এখন যেটা বলছি, এই যে স্পোকেন রুলস 9 থেকে 16 পর্যন্ত, এটা আমার বইতে 1 থেকে 100 প্লাস স্ট্রাকচার, মোস্ট ইফেক্টিভ স্ট্রাকচার, যেগুলো আমরা ডে টু ডে লাইফে করে থাকি, যে ধরনের কনভারসেশন গুলো আমরা বাংলায় একটা কথা ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে লিখতে পারি না, নিতে পারি না বা বলতে পারি না, সেটা আপনি পারবেন যদি এইগুলো একটু প্র্যাকটিস করেন, একটু আপনার প্র্যাকটিসে থাকে, তাহলে যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন। এটা আমি করাই না ওইভাবে ক্লাসে, কারণ এটা আমার করানোর কিছু নেই, আমার পড়ানোর অনেক কিছু আছে। এটা করাতে গেলে অনেক সময় চলে যায়। এটা বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, এটা নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যদি মনে হয় আমি ভালোভাবে শিখতে চাই, আপনি এটা একটু প্র্যাকটিস করবেন। এটা আমি ক্লাসে বসে ধরে ধরে করাই না, আমি আবারও বলছি, কারণ এখানে করানোর কোনো কিছুই নাই। স্ট্রাকচার দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, এটা নিজে পড়লেই হয়ে যায়। এটা যদি একটু করা থাকে আপনি অনেক দূর এগোয় থাকবেন, এটা হচ্ছে মেইন কথা। এই জন্য আমাদের মেইন ক্লাসের পাশাপাশি আমি এইটা একটু পড়া দিচ্ছি আপনাদের, বা দিব, যাতে করে আপনারা এই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারেন। দেখেন, হাউ খাম, কি কারণে বা কিভাবে। স্ট্রাকচারটি হচ্ছে হাউ খাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হাউ খাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ। হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। হাউ কাম ইউ ক্যান নট মেক আ ডিসিশন, কি কারণে তুমি সিদ্ধান্তে আসতে পারো না। হাউ কাম উই নেভার এগ্রিড, কি কারণে আমরা একমত হতে পারি নাই। হাউ কাম ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য বিসিএস, কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করো। এখানে করবে না, করো হবে। হাউ কাম ইউর কোম্পানি মেড এ হিউজ প্রফিট, কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল। এখানে মেড আছে, তাহলে করেছিল হবে। হ্যাঁ, এখানে একটা নোট আছে, দেখেন বলছে ইনফর্মাল স্পিকিং এ হাউ কাম ব্যবহার হয়, এটা কিভাবে করলে। কিন্তু ইংরেজিতে স্মার্টলি কথা বলতে নেটিভ স্পিকাররা প্রায়শই হাউ কাম ব্যবহার করে থাকে। মানে হাউ মানেই কিভাবে, হাউ দিয়ে করা যায় এটা, যে হাউ, হাউ ইউ প্রিপেয়ার ইউর সেলফ, কিভাবে তুমি প্রস্তুত করো নিজেকে। বাট এখানে হাউ কাম ব্যবহার করলে সেটা একটু স্মার্টলি শোনায়। হাউ কাম ডিড ইউ ডু ইট, কিভাবে তুমি এটা করলে। ইউ ক্যান সে দ্যাট হাউ ডিড ইউ ডু ইট, কিন্তু এই কাম একসাথে, হাউ কাম একটা ফ্রেজ আর কি, এটা ব্যবহার করলে একটু স্মার্টলি কথা শোনায়, এটা বলছে। এবার দেখেন বলছে ইয়েট টু, ইয়েট টু মানে এখনো কিছু করিনি বা করেনি, অর্থাৎ এই ইয়েট টু যদি কোনো বাক্যে বসে, বাক্যটা অলরেডি নেগেটিভ হয়ে যায়, আর নট বসানোর প্রয়োজন হয় না। আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনো কাজটা করিনি। আই এম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি। আই এম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনো নামাজ পড়িনি। আমি এখনো তাকে টাকা দেইনি। আই এম ইয়েট টু গিভ হিম মানি, আমি এখনো বাজারে পৌঁছাইনি। আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট, আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট, আমি এখনো ভাত খাইনি। আই এম ইয়েট টু ইট রাইস, আমি এখনো বই পড়িনি। আই এম ইয়েট টু রিড বুক, আমি এখনো বাজারে যাইনি। আই এম ইয়েট টু গো টু স্কুল, গো টু মার্কেট। সেইভাবে আপনারা করবেন। এরপর দেখেন হার্ডলি, এই ওয়ার্ডটাও যদি কোনো বাক্যে ব্যবহার করা হয়, তাহলে একটা সেন্টেন্স নেগেটিভ হয়ে যায়। মানে নট আর বসানো লাগে না, হার্ডলি মানে খুবই কম। দেখেন হার্ড মানে কঠিন, বাট এটা কিন্তু হার্ডলি, এল ওয়াই, দেখেন এল ওয়াই, সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। ইদানিং তোমাকে দেখাই যায় না, ইউ আর হার্ডলি সিন দিস ডেজ। তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না, ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি। আপনাকে দেখার অপেক্ষার সইছে না, আই ক্যান হার্ডলি ওয়েট টু সি ইউ। এখানে ক্যান নট না, কিন্তু বাংলা দেখা যাচ্ছে নেগেটিভ, বাট ওই হার্ডলি বসানো মানেই হচ্ছে বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইকলি টু মানে সম্ভাবনা, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ আর প্লাস লাইকলি টু প্লাস বি অন, এগুলো মূলত অ্যাজ আ পার্টস অফ স্পিচ হিসাবে কিন্তু অ্যাডভার্ব, মনে রাখেন। হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, ফিরোজ ওয়াজ লাইকলি টু গো টু রাঙামাটি। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গেট দ্য জব। তার বাড়িতে আসার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু কাম হোম। আজ রাতে তার গান গাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু সিং আ সং টু নাইট। রূপার আজ বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, রূপা ইজ লাইকলি টু গেট ম্যারিড। সো এইভাবে আপনারা, যেগুলোর ইংলিশ দেওয়া নেই সেগুলো আপনারা করবেন, যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যেগুলো দেওয়া নেই সেগুলো করবেন। আর নিজেরা 4টা বা 5টা করে প্রত্যেকটা স্ট্রাকচারের আন্ডারে নতুন সেন্টেন্স বাংলা এবং ইংলিশে তৈরি করার যদি চেষ্টা করেন, এই ফাংশনগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। এগুলো
অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ডে টু লাইফের কনভারসেশনে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে একটু প্র্যাকটিস থাকলে ইংলিশে কথা বলাটা অনেক সহজ হয়ে যায়। যেমন দেখেন উড রাদার, মানে বরং, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্ব প্লাস দ্যান প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে উড রাদারের পরিবর্তে হ্যাড বেটারও ইউজ করা যায়, দুটোই একই মিনিং দেয়। আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ, আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। আই উড রাদার গো আউট দ্যান স্টে হোম, আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হব। আই উড রাদার গো আউট দ্যান স্টে হোম। আই উড রাদার গো ফর শপিং দ্যান প্লেইং, আমি শপিং এ যাবো তবু খেলবো না। আই উড রাদার গো ফর শপিং দ্যান প্লেইং। হ্যাঁ, অ্যাজ অফেন অ্যাজ, যতবার ততবার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফেন অ্যাজ প্লাস এক্সটেনশন। সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট, সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। পিপল গেট বেনিফিটেড অ্যাজ অফেন অ্যাজ হি ইজ ইলেক্টেড, তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। দ্য ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড অ্যাজ অফেন অ্যাজ ইউ গো আউট, সে যতবার ফুটবল খেলে ততবার গোল দিতে পারে। এটা কি হতে পারে? আপনি নিজেরা করার চেষ্টা করেন। আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই, আপনি নিজেরা করার চেষ্টা করেন। এগুলো আমার বইতে অ্যান্সার সহ দেওয়া আছে, বাট এই পিডিএফ গুলোতে আমি অ্যান্সার সহ দেইনি। তুমি যতবার বই পড়ো ততবার ভালো রেজাল্ট করো। বলেন কি হতে পারে? সে যতবার আমার কাছে আসে আমি ততবার খুশি হই। আমরা যতবার তোমাকে গালি দেই তুমি ততবার ভেঙে পড়ো। সে যতবার তোমার সাথে ভালো ব্যবহার করে তুমি ততবার খারাপ হও। তাহলে এগুলো আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন। আবারও বলছি, নিজেরা একটু করার চেষ্টা করবেন। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। নিজেরা না করলে, নিজেরা ভাবার স্কোপটা, থিঙ্কিং করার অ্যাবিলিটিটা তৈরি করতে না পারলে, আমি পড়াচ্ছি আপনি দেখতেছেন, আপনার কাছে সহজ মনে হচ্ছে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে আপনি চলে যাচ্ছেন, নিজে কিছু পারলেন না। বাট নিজে যদি এক্সারসাইজ না করেন, নিজে যদি নতুন সেন্টেন্স না করেন, নিজে যদি না ভাবেন, এটা তো আপনি ধরে রাখতে পারবেন না, মনে রাখতে পারবেন না। এই জন্য এটা একটু করতে হবে। ইট ইজ হাই টাইম টু ভার্ব প্লাস এক্সটেনশন, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, এটা ইংরেজি শেখার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু বিল্ড ইউর ক্যারিয়ার, এই সমস্যাটাকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু সলভ দিস প্রবলেম, ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করে। ইট ইজ হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিট, এটাই বই পড়ার উপযুক্ত সময়। তাহলে বলেন কি হবে? এটাই গল্প করার উপযুক্ত সময়, এটাই তোমার সাথে কাটানোর, সময় কাটানোর উপযুক্ত সময়, এটাই গান গাওয়ার উপযুক্ত সময়, এটাই গাড়ি চালানোর উপযুক্ত সময়, এটাই পিকনিক করার উপযুক্ত সময়। নিজের একটু করতে হবে। সো দ্যাট, এতই যে আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারে না। আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, চাইনিজ ভাষা এতই কঠিন যে আমি পড়তে পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড, জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান, রাফিন এতই স্মার্ট যে সে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে, এটা পারে। সো রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি, লেট অ্যালোন তো দূরের কথা। কাউকে তাচ্ছিল্য করে বা অন্য যে বাক্যে তো দূরের কথা থাকলে লেট অ্যালোন ব্যবহৃত হয়। এখানে স্ট্রাকচারটা কি বলছে দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক প্লাস লেট অ্যালোন প্লাস হার্ড টাস্ক, অর্থাৎ দুটো কাজ এখানে সম্পন্ন হয়। সহজ কাজটা আগে বসে, কঠিন কাজটা লেট অ্যালোনের পরে বসে। যেমন সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হি ক্যান নট স্পিক লেট অ্যালোন রাইট, হি ক্যান নট স্পিক লেট অ্যালোন রাইট। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। ইউ উইল নট বি এবল টু কিল আ ক্যাট লেট অ্যালোন টাইগার, অর্থাৎ বাঘ মারা সহজ না বিড়াল মারা সহজ? বিড়াল মারা সহজ, তাহলে ওই বিড়ালটা আগে আসবে আর লেট অ্যালোনের পরে বাঘটা যাবে। হ্যাঁ, ইউ উইল নট বি এবল টু কিল আ ক্যাট লেট অ্যালোন টাইগার, অর্থাৎ বলছে ইজি টাস্ক প্লাস লেট অ্যালোন প্লাস হার্ড টাস্ক। আমি মোটরসাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আই ক্যান নট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন আ মোটরসাইকেল, সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাশই করতে পারবে না, পারে না হবে। সো হি, ও সরি, পারবে না। হি উইল নট বি এবল টু পাস দ্য এক্সাম লেট অ্যালোন স্টুড ফার্স্ট, তাহলে প্রথম হওয়া সহজ না পাশ করা সহজ? পাশ করা সহজ, তাহলে ওই ইজি ট্যাক্সটা আগে হবে, হার্ড ট্যাক্সটা পরে হবে। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আছে। এখন যেগুলোতে বাংলা দেওয়া আছে, ইংলিশ নেই, সেগুলো আপনি ইংলিশ করেন। আর যেগুলোতে বাংলাও নেই ইংলিশও নেই, শুধু কয়টা অ্যান্সার দেওয়া আছে, সেন্টেন্স তৈরি করা আছে, আপনি নিজের মতো করে এইগুলো প্র্যাকটিস করে নিজের মতো করে 4টা বা 5টা বাংলা সেন্টেন্স লেখেন, তার ইংলিশ করার চেষ্টা করেন। এই রিলেটেড দেখেন আপনি পারেন কিনা। এরপর দেখেন আই থিঙ্ক অফ, কি বলছে এখানে? আই থিঙ্ক অফ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন
আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, কেউ কোনো কিছু করব বলে ভাবছে, এরকম যদি হয় তখন থিঙ্ক অফ বসে। আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি। আমি কোরআন তেলাওয়াত করবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কোরআন। আই থিঙ্ক অফ প্লেইং দ্য গেম। আমি গেমটি খেলবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ ওয়াচিং দ্য মুভি। মুভিটি দেখবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার। আমি সেখানে যাব বলে ভাবছি। আমি সেখানে যাব বলে ভাবছি। আমি একটি বাইক কিনবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ মেকিং আওয়ার ডিনার নাও। আমি এখন রাতের খাবার তৈরি করব বলে ভাবছি। শুড হ্যাভ, উচিত ছিল। শুড হ্যাভ প্লাস ভি3 হয়। এই শুডের উপর আমাদের মডেলের উপর আলাদা ক্লাস আছে, আমি দেখাবো। আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। আমার আমার কম্পিউটার শেখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল। হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার। হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার। তাহলে এখানে টোটাল 19টা, মানে 9 থেকে 19 পর্যন্ত আছে। ফার্স্ট ক্লাসে ছিল 1 থেকে 8 পর্যন্ত। এই যে আপনারা বারবার পিডিএফ ফাইল চান, পিডিএফ ফাইল চান, আপনার কাছে যদি একটা হার্ড কপি বই থাকে, এই ফাইল তো আর চাওয়া লাগে না। একবার কিনে নিতে পারলে এটা তো আর 1000 বার কেনা লাগবে না, 10 বার কেনা লাগবে না। একবার যদি আপনারা রাখতে পারেন, এই ফাইলগুলো হারায় যায়, ডিলেট হয়ে যায়, থাকে না। রেকর্ড ক্লাস আমি পরপর দিতে পারি, বারবার দিতে পারি, কিন্তু পিডিএফ ফাইল আমি একবার দিলে পরের বার আর দিতে পারি না। কেন জানেন? হোয়াটসঅ্যাপে অনেক জায়গা নিয়ে নেয়। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। বারবার দিতে গেলে হোয়াটসঅ্যাপ স্লো হয়ে যায়, কাজ করা যায় না পরে আর। ইভেন আমি যদি আইফোন দিয়েও করি, অ্যাপল দিয়েও ইউজ করি, আমার সব কিছুই আছে, তারপরে হোয়াটসঅ্যাপ টেনে পারে না। যেখানে অ্যাপলের ডিভাইসে হোয়াটসঅ্যাপ টেনে পারে না, এই বড় পিডিএফ ফাইল দিতে গেলে, যেমন আমার প্রেপোজিশনের যে পিডিএফ ফাইলটা, সেটা 14 MB জায়গা নিয়েছে। আমার যে ভার্বের যে ফর্মটা, এই যে কনজুগেশন অফ ভার্ব, সেটা 61 MB জায়গা নিয়েছে। এটা যখন নেয়, এটা যখন বারবার ফরওয়ার্ড করি, অনেকগুলো গ্রুপে দেওয়া হয়ে যায়, তখন এটা অনেক মানে ল্যাগ করে, কাজ করে না। এই জন্য রেকর্ড লিংক হয়তো দিয়ে দেওয়া যায়, আমি বারবার দিতে পারি, বাট পিডিএফ ফাইল বারবার দেওয়া এইভাবে সম্ভব হয় না। একবার, দুইবার, কতবার দেওয়া যায়? এটা হচ্ছে মেইন প্রবলেম, আমি আপনাদের বলে রাখলাম। তো এটার আমি এখনই এই যা যা দেখালাম, এটার পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি। আর যেটা লিখছিলাম আপনাদের, এই যে এটা হাউ টু মেক লং সেন্টেন্স, এটা আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে। আপনারা নিজেরা নতুন 5টা সাবজেক্ট নিয়ে, নতুন 5টা ভার্ব নিয়ে, ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে লং সেন্টেন্স তৈরি করবেন। আর প্রিভিয়াস ক্লাসের রেকর্ড এবং ফাইল যা আছে আমি আবার আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব। একটু ধৈর্য ধরেন, একটু টাইম দেন। কেবল তো শুরু করছি, দ্য হিউজ ক্লাস, 70টা ক্লাস, মানে ক্যান ইমাজিন ইট। আপনি কল্পনা করতে পারবেন না এটা কতগুলো ক্লাস, কত কিছু আপনি এখান থেকে পাবেন। শুরুতে ধৈর্য হারালে তো হবে না। আপনাকে শিখতে হবে, আপনাকে নিতে হবে, আগে বুঝতে হবে, তারপর আপনাকে প্রোভাইড করতে হবে। শুরু থেকে আপনি কি প্রোভাইড করবেন, কি বলবেন, কি করবেন? আগে তো আমাকে শেখাতে হবে, আমার ওয়েতে আমাকে চলতে দিতে হবে। আপনি পেইড কোর্সে ভর্তি হয়েছেন বলে একদিনেই কথা বলা শিখে যাবেন? যা 3 বছর, 4 বছর, 10 বছর পড়াশোনার লাইফ শেষ করেও যা শিখতে পারেননি, সেটা 2 দিনে পেরে যাবেন ভর্তি হয়ে? পারবেন না তো। আমি কিভাবে ক্লাস নিয়ে কিভাবে বোঝাই, যারা প্রথম আসছেন তারা বুঝবেন না, কিন্তু যারা অন্য 2 জায়গায় 3 জায়গায় কোর্স করে আসছেন, শিখতে পারেননি, ব্যর্থ হয়ে আসছেন, তারা যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে পড়াই, কিভাবে বোঝাই, কিভাবে প্রত্যেকটা বিষয়কে ডিসকাস করে, সিকোয়েন্স মেনটেন করে এগোই বা অ্যানালাইসিস করি। এটা তারা অনুধাবন করতে পারবেন। অন্য জায়গায় যান, আপনি বুঝতে পারবেন পার্থক্যটা কি। আমাকে সময় দিতে হবে, সময় না দিলে আপনি পারবেন না। আমি তো একটা টাইম বেঁধে দিয়েছি, 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হবেন। সেইটুকু টাইম তো আমাকে দিতে হবে। একদিনে, 2 দিনে অধৈর্য হলে তো হবে না। ভর্তি হয়েছি বলে আমি একদিনে পেরে যাব, সবকিছু পেয়ে যাবেন একদিনে? এটা হয় না। আমি যেভাবে দিচ্ছি, যেভাবে এগোচ্ছি, এভাবে একটু করতে থাকেন। আর আপনাদের আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব, সেটা প্রত্যেকে একটু ফিল আপ করবেন। আর আগামীকাল আমি এটা পাঠিয়ে দিব, এটা একটু ফিল আপ করে ফেলবেন আপনাদের আইডি কার্ডের জন্য। আর এই হোম টাস্ক গুলো, আমার একটা ফেসবুকের প্রাইভেট গ্রুপ আছে, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 74। এই ব্যাচ নাম্বার দিয়ে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সাবমিট করবেন। কোনো ভুল হলে আমি সেটা সংশোধন করে দিব কমেন্টে আপনার নাম মেনশন করে। হোয়াটসঅ্যাপে দিলে কি হয়, হোয়াটসঅ্যাপে আমি আলাদা কনভারসেশন গ্রুপ করে দিব যখন স্পোকেন ক্লাসগুলো শুরু করব, 2টা বা 3টা ক্লাস পরে। আর হোয়াটসঅ্যাপে হোম টাস্ক গুলো আমাকে দিলে হয় কি, ওটা আমার হোয়াটসঅ্যাপে বাইরের অনেক স্টুডেন্টস নক দেয়,
কল দেয়, কারণ আমার নাম্বার ওপেন করা থাকে। আহ, এই জন্য ওই টাস্ক গুলো চলে যায়, সবারটা দেখতে পারি না ভালোভাবে। এই জন্য ফেসবুক গ্রুপে থাকলে আমি প্রতিদিন ওইখানে একবার চেক দেই, অন্যান্য বেসেরও টাস্ক কাজগুলো চেক দেই। আমি সংশোধন করে দিতে পারি কোথাও কোনো সমস্যা থাকলে, এটা আমি দিয়ে দিব আপনাদের। তো এইভাবে এগোতে হবে, আমি ধারাবাহিকভাবে সবকিছুই পাবেন, সবকিছুই আমি করব। একটু সময় দিতে হবে, আগে আপনাকে শিখতে হবে, আগে আপনাকে নিতে হবে। না নিয়ে আপনি কোনো কিছুই পারবেন না, বিশ্বাস করেন। যে এতদিন আপনি আমার কাছে কেন এসেছেন? টাকা দিয়ে তো ক্লাস করছেন, ভর্তি হয়েছেন, কেন ভর্তি হয়েছেন? আপনি ইংলিশ পারেন না তাই তো ভর্তি হয়েছেন, না হলে তো হতেন না, টাকা তো দিয়ে আপনি পড়তেন না। তাহলে আগে আপনাকে আমাকে পারাতে দেন, আগে শেখাতে দেন, তারপর আপনাকে দিয়ে আমি কথা বলাবো, কাজ করাবো। অনেক কিছুই থাকবে, সব কিছুই আপনি পাবেন। এইটুকু সময় আমাকে দিতে হবে। তো দ্যাটস অল ফর টুডে, এই যে পর্যন্ত বললাম এগুলো একটু কভার করে